হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক কম্পিউটার হার্ডওয়্যারের কোর্সে। গতদিন আমরা সার্ভার শুরু করেছিলাম। সার্ভার কীভাবে কাজ করে, কত রকম সার্ভার হয় এবং যত রকম সার্ভার হয় দেখিয়েছিলাম। তার মধ্যে কয়েকটা সার্ভার করিয়েছিলাম: অ্যাপ্লিকেশান সার্ভার, ক্লাউড সার্ভার, ডাটাবেস সার্ভার, ডেডিকেটেড সার্ভার, প্রিন্ট সার্ভার পর্যন্ত করিয়েছিলাম। আজকে যেটা করাবো, যেটা শুরু করব, সেটা হচ্ছে প্রক্সি সার্ভার। চেষ্টা করব আজকের মধ্যে কমপ্লিট করে দেওয়ার। যদি না হয় তাহলে আবার হয়তো একটা এপিসোড লাগবে। তাহলে প্রক্সি সার্ভারটা কি? প্রক্সি সার্ভারটা এ কম্পিউটার সার্ভার দ্যাট অ্যাক্টস অ্যাজ অ্যান ইন্টারমিডিয়েটারি বিটুইন এ ক্লায়েন্ট অ্যান্ড এ সার্ভার নোন অ্যাজ এ প্রক্সি সার্ভার। মানে প্রক্সি নাম শুনেই বুঝতে পারছো, মানে ধরো ক্লাসে কেউ উপস্থিত হলো না, বন্ধুকে বলা থাকে আমার হয়ে একটু প্রক্সি দিয়ে দিস। তার মানে যিনি রোল কল করছেন মাস্টারমশাই, আর বন্ধুর মাঝখানে সে যে প্রক্সি দিচ্ছে সে রইল, সে কাজ করলো। এখানেও ঠিক তেমনি আমাদের যে কম্পিউটার সার্ভার থাকবে, ধরো আমাদের একটা অফিস বা কোনো কোম্পানি অর্গানাইজেশন আছে, আমরা ডাইরেক্ট সেখানে নেট কানেকশান বা বাইরের কোনো কানেকশান পেতে গেলে ডাইরেক্ট সেখানে পেতে পারি, অথবা মাঝখানে একটা সার্ভার রাখতে পারি। সেখানে কি হবে, এই ধরো এটা একটা অফিস অর্গানাইজেশন, ঠিক আছে? অফিস অর্গানাইজেশনে এখানে অনেক কম্পিউটার আছে, আর এটা বাইরের দুনিয়া। ধরো আমি এখানে ইন্টারনেট বলে লিখছি, ঠিক আছে? এটা হচ্ছে পুরো ওয়ার্ল্ডের ব্যাপার ধরে নিলাম। এখন এইটা ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা কম্পিউটার এর সঙ্গে এখানে কানেকশান হতে পারে বাইরের দুনিয়ার সঙ্গে, অথবা এখানে মাঝখানে একটা সার্ভার থাকা যাবে, যেটা হচ্ছে ওই অর্গানাইজেশানেই থাকবে। এই যে অফিস অর্গানাইজেশান আছে এখানেই থাকবে, যেটা এই সার্ভারটা এখন মাঝখানে এসে যাওয়ার ফলে কি হলো না, এই অফিস থেকে ডাইরেক্ট ইন্টারনেট বা মানে বাইরের দুনিয়ার কানেকশানটা ডাইরেক্ট হলো না। এখন অফিস থেকে এই সার্ভারে গেল, এই সার্ভার থেকে বাইরের দুনিয়ায় গেল, আবার এটা এরকম হলো, আবার বাইরের দুনিয়া থেকে এই সার্ভারে আসলো, আর এই সার্ভার থেকে এই অফিসে আসলো। তার মানে ডাইরেক্ট কিছু হলো না। তাহলে এই সার্ভারটা কাজ করলো কি, অ্যাজ এ প্রক্সি, সেজন্য এটাকে প্রক্সি সার্ভার বলে। তাহলে ক্লায়েন্ট এক্ষেত্রে হলো আমাদের যে অফিস অর্গানাইজেশনটা হলো, সে হলো ক্লায়েন্ট, আর বাইরে যেটা আছে সেটা মেন সার্ভার যদি আমরা ধরি, মাঝখানে একটা প্রক্সি সার্ভার। It is a part of another computer or gateway server that isolates a local network from outside network. তাহলে এই যে ডাইরেক্ট কানেকশানের বদলে মাঝখানে যে সার্ভারটা চলে এলো প্রক্সি সার্ভার, এখানে কি হলো, এর একটা নির্দিষ্ট আইপি অ্যাড্রেস দেওয়ার আছে। সেই আইপি অ্যাড্রেস হিসেবে এই অর্গানাইজেশনের সঙ্গে সেইরকমভাবে ট্যালি করানো আছে। এখন আমি যখন বাইরের দুনিয়া থেকে যখন কোনো অফিসে আসবে, সে কিন্তু এই অফিসের অর্গানাইজেশনের মধ্যে যত কম্পিউটার আছে সেখানে যে আইপিগুলো আছে সেগুলোকে ডাইরেক্ট অ্যাক্সেস করতে পারবে না। বাইরের দুনিয়া থেকে প্রক্সি সার্ভারে এখানে অ্যাক্সেস হবে। সে এটাকে ক্লায়েন্টের বিভিন্ন কম্পিউটারে তাদের মতো করে অ্যাক্সেস করে, আবার যদি কিছু রিপ্লাই যেতে যায় তাহলে এই প্রক্সি সার্ভার থেকে বাইরের দুনিয়ায় রিপ্লাই যাবে। তাহলে এখানে ডাইরেক্টলি অ্যাক্সেস হলো না, মানে টোটাল অর্গানাইজেশন বলো বা টোটাল অফিস বলো, যাই বলো, যত কম্পিউটার আছে সেটা আইসোলেট হয়ে গেল, বিচ্ছিন্ন হয়ে গেল, যেহেতু মাঝখানে প্রক্সি সার্ভার চলে এসছে। ইট টেক্স রিকোয়েস্ট ফ্রম দ্য ক্লায়েন্ট অ্যান্ড পাসেস ইট টু অ্যানাদার সার্ভার ফর প্রসেসিং। ক্লায়েন্ট থেকে রিকোয়েস্ট নিল, মানে অফিসের মধ্যে যা আছে কম্পিউটারের সেখান থেকে রিকোয়েস্ট নিল এবং সেটাকে পাস করে দিল বাইরের দুনিয়ায় যে সার্ভার আছে। যেখানে তো কোনো ধরো গুগল খুলতে গেলে গুগলের তো একটা সার্ভার আছে, অ্যামাজন খুলতে গেলে অ্যামাজনের তো একটা সার্ভার আছে, সেখানে পাস করে দিল। ইট রিসিভস দ্য রিকোয়েস্টেড ইনফরমেশান ফ্রম দ্য সেকেন্ড সার্ভার। তার মানে ওই সার্ভার থেকে আবার যেটা রিকোয়েস্ট করেছিল সেটাকে রিসিভ করলো। দেন ইট রিপ্লাইস টু দ্য অরিজিনাল ক্লায়েন্ট অ্যাজ ইট ইজ গিভিং এ রিপ্লাই অন সেলফ। এই যে অফিসের মধ্যে থেকে কোনো একটা কম্পিউটার থেকে একটা কোনো রিকোয়েস্ট গেছিলো, ঠিক আছে, কোনো একটা কম্পিউটার থেকে রিকোয়েস্ট গেছিলো প্রক্সি সার্ভার সেটা আগে পাঠিয়েছিল। এবার যখন সেই রিকোয়েস্ট, মনে করো গুগলের পেজ খুলতে চাইছি, মানে ডাইরেক্ট এখন আর আমি অ্যাজ এ ক্লায়েন্ট ডাইরেক্ট খুলতে পারবো না, আমাকে রিকোয়েস্টটা দিতে হবে ক্লায়েন্ট সার্ভার সেটা আগে পাঠাবে। এবার গুগলের পেজের রিকোয়েস্টটা গুগল থেকে সার্ভার থেকে যখন ফেরত আসবে, মানে ইনফরমেশানটা সেটা ওই প্রক্সি সার্ভারে আসবে, প্রক্সি সার্ভার সেটাকে ক্লায়েন্টে পাঠাবে। তার মানে এবার ক্লায়েন্ট সেই গুগল পেজটা দেখতে পাবে।
A proxy server loads the pages faster and reduces the network bandwidth as it catches all pages that access through the network. এইবার বিভিন্ন ক্লায়েন্টের থেকে তো বিভিন্ন রিকোয়েস্ট যাচ্ছে, কেউ গুগল খুলছে, কেউ ইয়াহু খুলছে, কেউ অন্য পেজ খুলছে, কেউ অন্য আর একটা পেজ খুলছে, এবং এই সমস্ত পেজের অ্যাক্সেসের মানে যে ক্যাশ, পেজের যে একটা ইমেজ বা পেজের যে একটা ইনফরমেশান, যে কোথায় রিকোয়েস্টটা যাচ্ছে এবং কী রিকোয়েস্টটা যাচ্ছে, সেইটা ওই প্রক্সি সার্ভারের মধ্যে থেকে যায়। তার ফলে কি হলো, পরবর্তী ক্ষেত্রে আমি এখন হয়তো এই সময় এখন আমি একটা গুগলের পেজের একটা রিকোয়েস্ট করলাম, খুলে গেল, পরবর্তীকালে যখন হয়তো আরও 2 ঘন্টা 4 ঘন্টা বা পরের দিন যখন করব, সেই রিকোয়েস্টটা তাড়াতাড়ি ফুলফিল হবে, তাড়াতাড়ি আমরা অ্যাকশান হবে। কারণ কি, আগের ইনফরমেশানটা ওই প্রক্সি সার্ভারে রয়ে গেছে, সে তখন তাড়াতাড়ি জিনিসটাকে এক্সিকিউট করবে, তার ফলে প্রসেসিং অনেক ফাস্ট হয়ে যায়। এবং যেহেতু এখন ডাইরেক্টলি কোনো নেটের ওপর নেটের থ্রু দিয়ে ক্লায়েন্ট টু বাইরের যে সার্ভার, সেখানে ডাইরেক্ট কমিউনিকেশন হচ্ছে না, প্রক্সি সার্ভারে হচ্ছে, সেহেতু এখন সে টোটাল ব্যান্ডউইথ এবং প্রসেসিং ওই প্রক্সি সার্ভার হ্যান্ডেল করছে। নেটের যে ব্যান্ডউইথ বলো, স্পিড বলো, প্রসেসিং বলো, সব কিছু প্রক্সি সার্ভারের থ্রু দিয়ে হ্যান্ডেল হচ্ছে, তার ফলে সেইখানেও অনেক বেনিফিট অ্যাজ এ ক্লায়েন্ট আমরা পাবো। A page that is not in proxy server cache, it accesses this page via its own IP address. মনে করো এবার একটা কোনো ক্লায়েন্ট হতেই পারে, কোনো একটা নতুন পেজ সে চাইছে খুলতে। সবাই সবসময় তো আর গুগল, ইয়াহু, অ্যামাজন এইসব নিয়ে পড়ে থাকে না। একটা নতুন পেজ কোনো একটা অফিসের মধ্যে, অত কম্পিউটার, কোনো একটা ক্লায়েন্ট নতুন একটা পেজ খুলল, সেই পেজটা যখন প্রক্সি সার্ভার থেকে আগে ফরওয়ার্ড হবে রিকোয়েস্টটা, সে কিন্তু ওই প্রক্সি সার্ভারের আইপি থ্রু দিয়ে হবে, নট অ্যাজ এ ক্লায়েন্ট। দেয়ার আফটার ইট ক্যাচেস দ্যাট পেজ অ্যান্ড সেন্ডস ইট টু দ্য ইউজার। আবার সেম প্রসেস, ওই এইটা মনে করো এটা ওয়ার্ল্ডের মাঝখানে এটা আছে প্রক্সি সার্ভার, আর আমরা আছি কোনো একটা ক্লায়েন্ট, এখান থেকে এখানে গেল, এখান থেকে এখানে গেল রিকোয়েস্টটা, এখান থেকে প্রক্সি সার্ভারে ফেরত এলো, প্রক্সি সার্ভার থেকে ক্লায়েন্টে ফেরত এলো। তার মানে নতুন যে পেজটা করেছিলাম, এটা টাইমটা প্রথমবার একটু বেশি লাগবে, কারণ এর ইনফরমেশানটা প্রক্সি সার্ভারে ছিল না, এবারে প্রথম পাচ্ছে। যে মুহূর্তে এটা প্রথমবার হয়ে গেল, পরবর্তী ক্ষেত্রে যদি এটাকে আমরা নিতে চাই, তাহলে আমরা পেতে পারব, তাড়াতাড়ি পাবো। ঠিক আছে, তাহলে এই হচ্ছে প্রক্সি সার্ভারের কাজ। নামের সঙ্গে মিল আছে, বা বলা যায় মিলিয়ে মিলিয়েই নামগুলো রাখা হয়েছে, কাজের ধরনের সঙ্গে মিলিয়ে মিলিয়েই নামগুলো রাখা হয়েছে, যাতে বুঝতে সুবিধে হয়। এরপরে যেটা আমরা করব সেটা হচ্ছে ফাইল সার্ভার। ফাইল সার্ভার নাম, এখানেও নাম ওই কাজের ধরনের সঙ্গে মিলিয়ে নাম রাখা হয়েছে। ফাইল যেখানে নিয়ে কাজ হয়, মানে বা ফাইলের স্টোর থাকে। ইট ইজ এ কম্পিউটার অন এ নেটওয়ার্ক দ্যাট ইজ ইউজ টু স্টোর অ্যান্ড ডিস্ট্রিবিউট ফাইলস। আমরা যেসব ফাইল নিয়ে কাজ করি, ওয়ার্ড, এক্সেল, এটা ওটা, আরও যত রকমের ফাইল হতে পারে, সেই ফাইলগুলো সেই নেটওয়ার্কে স্টোর মানে নেটওয়ার্কের থ্রু দিয়ে সার্ভারে স্টোর থাকবে এবং সেখান থেকে ডিস্ট্রিবিউট হবে ক্লায়েন্টের মধ্যে বা ইউজারের মধ্যে। ইট অ্যালাউস মাল্টিপল ইউজার অর ক্লায়েন্টস টু শেয়ার ফাইলস হুইচ ইজ স্টোরড অন এ সার্ভার। মাল্টিপল ইউজার, যত অর্গানাইজেশনে যত ইউজার আছে তার মধ্যে সব কটার মধ্যে শেয়ার করতে পারে, সেখানে অ্যাক্সেস দিতে পারে। কিন্তু আবার কোনো ক্ষেত্রে এখানে পারমিশনেরও ব্যাপার থাকে, সেটা ডিপার্টমেন্ট অনুযায়ী। মনে করো অ্যাকাউন্টসের কোনো একটা জরুরি ফাইল, অ্যাকাউন্টস রিলেটেড, সেখানে হয়তো আর্থিক বিষয়ে সেই ফাইলের মধ্যে আছে, সেটা তো সবারই সার্ভারে রাখা আছে, কিন্তু সার্ভারে রাখা থাকলে কী হবে, সেটা তো সবারই অ্যাক্সেস হওয়া উচিত নয়, কারণ অনেক গোপনীয় অ্যাকাউন্টস রিলেটেড তথ্য সেই ফাইলের মধ্যে আছে। সেখানে অ্যাকাউন্টসের যারা আছে তাদের পারমিশন দেওয়া থাকবে সেই ফাইলটা অ্যাক্সেস করার, বা কোম্পানির যে মালিক বা বস বা ম্যানেজার, তাদের পারমিশন দেওয়া থাকবে, সবারই দেওয়া থাকবে না। Furthermore, it can improve performance by maximizing readability and writing speed. এই যে আলাদা করে ফাইল সার্ভার থাকার জন্য এই পারফরমেন্স, এটার এখান থেকে খুব তাড়াতাড়ি ফাইলগুলো পড়া এবং এখানে কিছু লেখা, এই সব স্পিডগুলো বেড়ে যায়। মানে তার মানে কি হলো, আলটিমেটলি পারফরমেন্স বেড়ে যায়। এরপরে যেটা আসবো, মেল সার্ভার। ওই একই জিনিস, যে সার্ভার মেল রিলেটেড সমস্ত কিছু হ্যান্ডেল করে, সেটাই মেল সার্ভার। এ মেল সার্ভার ইজ এ সেন্ট্রাল কম্পিউটার দ্যাট স্টোর ইলেকট্রনিক ইমেলস ফর ক্লায়েন্টস ওভার দ্য নেটওয়ার্ক। ইলেকট্রনিক ইমেলস যত আছে সেইগুলো সব স্টোর রাখে ওভার দ্য নেটওয়ার্কিংয়ে, যত ইলেকট্রনিক্স মেল চলাচল হয় সেইগুলোকে
সে তার ইনফরমেশান বলো, তার কোথায় পাঠাতে হবে, কোথা থেকে রিসিভ, হ্যান ত্যান সব আইপি ডিটেলস সব কিছু সে হ্যান্ডেল করে। ইট ইজ মাচ লাইক দ্য পোস্ট অফিস দ্যাট অবটেন্স ইমেলস সেন্ড টু দ্য ইউজার অ্যান্ড স্টোর দেম আনটিল ইট ইজ নট রিকোয়েস্টেড বাই ইউজার। পোস্ট অফিসে কী হয়, একটা জেনারেল পোস্ট অফিস থাকে, একটা শহরের থেকে আরেকটা শহরে জেনারেল পোস্ট অফিস একটা আসে চিঠি, সেই পোস্ট অফিস থেকে আবার সেই পোস্ট অফিসে যখন সমস্ত চিঠি এসে পড়ে সেগুলো আবার বিভিন্ন পাড়ায় পাড়ায় ভাগ হয়। পোস্ট অফিসের লোকেরা কি করে, দেখে যে এই পিনকোডে, এই পিনকোড হয়তো সেম একটা বড় পিনকোড, তো একটা বড় এরিয়া নিয়ে হয়। পিনকোড হয়তো কলকাতা 17001 অনেক বড় পিনকোড, এখানে আবার অলি গলি এটা ওটা সেসব আছে, সেগুলোকে অ্যাড্রেস দেখে দেখে সেই এরিয়া অনুযায়ী ভাগ করে রাখবে, ভাগ করে ইউজারের কাছে পাঠাবে। এইবার পিনকোড যদিও সেম হয়, মানে এখানে যেটা হয়, এখানে হচ্ছে আইপি অ্যাড্রেস যদি আইপি অ্যাড্রেসটা অ্যাকচুয়ালি কি, বাড়ির ঠিকানা, বাড়ির প্রত্যেক বাড়ির আলাদা আলাদা করে ঠিকানা আছে, এত বাই এত অমুক লেন, এত বাই এত অমুক রোড, এরকমভাবে আলাদা আলাদা আছে। তার মানে পোস্ট অফিসে যখন চিঠিগুলো আসলো সেই চিঠিগুলো আলাদা আলাদা ওই রকম ঠিকানা নিয়ে, এবার যে যেদিকে চিঠি বিলি করে তাকে সেইগুলোকে দিয়ে দেওয়া হলো। সে এবার রাস্তা ধরে ধরে, এই রাস্তায় 3টে বাড়ির জন্য চিঠি আছে, 3টে বাড়িতে পরপর থাকুক, অন্তর থাকুক, ডেলিভারি করে দিয়ে চলে গেল। এইবার কোনো যদি বাড়ির অ্যাড্রেস বা লোকেশান ট্র্যাক করতে না পারে পোস্ট অফিস, তাহলে কি হবে, সেটা পোস্ট অফিসে জমা থাকবে, কাস্টমারকে ইউজারকে এসে নিতে হবে। এখানেও ঠিক তেমনি। ইট ইউজেস স্ট্যান্ডার্ড ইমেল প্রোটোকলস টু সেন্ড অ্যান্ড রিসিভ অ্যান ইমেল লাইক সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল। এগুলো আরও ডিটেলসে পরে পড়ানো হবে, জাস্ট এটা জেনে রাখবো। এটা একটা প্রোটোকল, যে প্রোটোকলের মাধ্যমে ইলেকট্রনিক মেল আদান প্রদান হয় ওভার দ্য নেটওয়ার্ক, হ্যান্ডেলস outgoing mail request and sends messages. The POP3 and IMAP protocols are used to process incoming mail and also receive message. এটা তাহলে এই দুটো প্রোটোকল ইনকামিং মেল এবং মেসেজ রিসিভের জন্য ইউজ হয়। These protocols handle all the connection when user log on to the mail server by using email or webmail interface. যেমন ইমেল বা ওয়েবমেল ইন্টারফেস আছে, যেমন গুগলের ক্ষেত্রে জিমেলের ক্ষেত্রে গুগল, ইয়াহুর ক্ষেত্রে ইয়াহু, এরকম বিভিন্ন মেল আছে, তাদের সেগুলো হচ্ছে এইসব প্রোটোকলে কাজ করে। তাহলে সেই একটা জিনিস খুলতে হবে, আমরা যে মেলে করে রাখবো সেইখানে মেলে খুলতে গেলে সে তাদের মেলের এই ওয়েব ইন্টারফেসটা ওয়েব মেল ইন্টারফেসটা খুলতে হবে, খুলে আমাদের মেল চাটাচাট করতে হবে। মানে আমরা যখন চিঠি পাঠাই, আমরা খামে পাঠাই, বা চিঠি পাঠানোর তো একটা আছে, সবটাতে তো এটা হয় না, মানে সব রকমভাবে চিঠি তো পাঠানো যায় না। চিঠি পাঠানোর যেমন পোস্ট অফিসে কারোর বাড়ি থেকে কারোর বাড়ি চিঠি পাঠানোর একটা নিয়ম আছে, এখানেও ঠিক তেমনি নিয়ম আছে। Sometimes mail servers and web servers are merged in a single machine. এটা কখনো কখনো হয়ে থাকে, খুব বড় লেভেলে মেল সার্ভার এবং ওয়েব সার্ভার একসঙ্গে মার্জ করে রাখা থাকে। কেন থাকে, কি থাকে, ওটা পরে জানবে, এখন অত দরকার নেই। However, Hotmail and Gmail পাবলিক মেল সার্ভিসেস, যেটা হটমেল, জিমেল এইসবগুলো আছে, অ্যান্ড লার্জ ISPs, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, যারা বড় খুব ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, মে ইউজ ডেডিকেটেড হার্ডওয়্যার টু সেন্ড অ্যান্ড রিসিভ অ্যান ইমেল। এইসব বড় বড় কোম্পানিরা ডেডিকেটেড আলাদা আলাদা সার্ভার বা আলাদা আলাদা হার্ডওয়্যার ইউজ করে প্রতিটা কাজের জন্য, পার্টিকুলার প্রতিটা কাজের জন্য আলাদা আলাদা। এ মেল সার্ভার সফটওয়্যার মাস্ট বি ইনস্টল অন কম্পিউটার। মেল সার্ভার সফটওয়্যারটা কম্পিউটার ইনস্টল থাকতে হবে। কম্পিউটার মানে যেখানে আমি মেল সার্ভারটাকে বানাবো সেইখানে ইনস্টল থাকতে হবে। হুইচ গিভস পারমিশন টু দ্য অ্যাডমিনিস্ট্রেটর অফ দ্য সিস্টেম টু ক্রিয়েট অ্যান্ড ম্যানেজ ইমেল অ্যাকাউন্টস ফর এনি ডোমেন্স হোস্টেড অন দ্য সার্ভার। এবার ওই মেল সার্ভার সফটওয়্যারটা ইনস্টল করে এবার অ্যাডমিনিস্ট্রেটর পাসওয়ার্ড বা আরও আদার সব সেটিংগুলো করতে হবে, যার ফলে কী হবে, ইমেল অ্যাকাউন্টগুলো ম্যানেজ করা যায় ওই ডোমেনে যারা যারা সেখানে কাজ করবে তাদের জন্য। এগুলো ইমেল ম্যানেজ বা আরও সেটিং এগুলো করতে হবে। এইবার ঘটনাচক্রে মনে করো যে আমাদের যেমন কোনো একটা মেল খুলছি, সেই মেলটা খুলছি মানে ধরো আমি একটা কাউকে মেল পাঠাচ্ছি, সেই abcd@gmail.com। এই abcd@gmail.com এটা মানে কি করছে, এটা কোনো একটা অ্যাড্রেসে সেই মেলটা যাচ্ছে। যদি অ্যাড্রেসটা ভুল হয়, পোস্ট অফিসের ক্ষেত্রে যদি মনে করো যে চিঠিটা পাঠাচ্ছে সে যদি অ্যাড্রেসটা ভুল লেগে, তাহলে কি হয় না, চিঠিটা ফেরত আসে, যারা পোস্টম্যান তারা খুঁজে পাবে না, চিঠিটা ফেরত আসবে। এখানেও ঠিক তেমনি যদি কোনো কারণে ইমেল অ্যাড্রেস ভুল হয়, ওরকম কিন্তু ইলেকট্রনিক মেলও কিন্তু ফেরত আসবে, ওটা কিন্তু
প্রপার অ্যাড্রেসে ডেলিভারি হবে না, মানে যেখানে পাঠানো ছিল সেখানে পৌঁছবে না। ঠিক আছে, এরপরে আসবো স্ট্যান্ড অ্যালোন সার্ভার। এটা শুরু করার আগে আরেকবার বলে দিই, প্রতিদিনই বলছি, এখন আমাদের সেম জিনিসগুলো তোমরা আমাদের ওয়েবসাইটে, নতুন লঞ্চ হয়েছে, আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবে। ওয়েবসাইটের অ্যাড্রেস www.edubytech.com। এখানে তোমরা টেক্সট আকারেও পেয়ে যাবে, ভিডিও আকারেও পেয়ে যাবে, এবং আরও নতুন নতুন জিনিস এখানে দেখতে পাবে, শিখতে পাবে, জানতে পারবে। তো ইউটিউবে যারা দেখছো ভিডিওগুলো আমাদের, তারা ইউটিউব দেখার সঙ্গে সঙ্গে আমাদের ওয়েবসাইটেও ভিজিট করো, সেখানেও অনেক কিছু নতুন কিছু জানতে পারবে, শিখতে পারবে। তাহলে স্ট্যান্ড অ্যালোন সার্ভার, এই স্ট্যান্ড অ্যালোন সার্ভার রানস অ্যালোন কথাটার মধ্যেই আছে। স্ট্যান্ড অ্যালোন মানে আলাদা করে, সেই শুধু সে নিজেই একা রান করে ওই নেটওয়ার্কিংয়ে। ইট ডাজ নট বিলং টু এ উইন্ডোজ ডোমেন, এটা উইন্ডোজ ডোমেনে চলে না। ইট ইজ অ্যান ইমপ্রুভমেন্ট অফ ট্র্যাডিশনাল SCSI, স্মল কম্পিউটার সিস্টেম ইন্টারফেস। এটা জানো নিশ্চয়ই কি এই স্মল কম্পিউটার সিস্টেম ইন্টারফেস। এটা কি হয়, একটা হার্ড ডিস্ক, CD ড্রাইভ, DVD ড্রাইভ, এগুলো কানেকশান করে। এটা একটা টাইপ যেখানে কানেক্টারের গঠন সম্পূর্ণ আলাদা হয়। পাটা বা আগে যেটা পাটা ছিল সেইগুলোর থেকে, বা সাটা, তাদের থেকে কানেকশান টাইপ আলাদা হয় এবং তাদের ইন্টারফেসও আলাদা হয়। It supports a maximum of 128 synchronous devices at a transmission speed of 3 GB in a second. Per second 3 GB মানে ট্রান্সমিশন স্পিড, ডাটা আদান প্রদান স্পিড, এবং 128 ডিভাইস কানেকশান করা যায়। It can also communicate with SATA and SCSI and includes 2 data ports. তার মানে SATAও আছে প্লাস SCSI আছে, তার মানে 2টো ডাটা পোর্ট এখানে থাকতে হবে। It offers local authentication and access control for any resources that is generated from a standalone server. লোকাল অথেন্টিকেশান কেন দরকার হবে না, আমি যখন কোনো ফাইল অ্যাক্সেস করতে চাইছি, কোনো প্রোগ্রাম খুলতে চাইছি, কোনো সফটওয়্যার রান করাতে চাইছি, তুমি সঠিক ব্যক্তি কিনা বা তুমি সঠিক পার্সন কিনা, তার জন্য লোকাল অথেন্টিকেশান দরকার, অ্যাক্সেসের কন্ট্রোল দরকার। আমি যে অ্যাক্সেস করছি তার কন্ট্রোল দরকার কোনো একটা রিসোর্স ব্যবহার করার জন্য। এগুলো হচ্ছে স্ট্যান্ড অ্যালোন সার্ভার থেকে জেনারেট হবে। মানে আমি একটা কোনো নেটওয়ার্কিংয়ে ইউজ করছি যেখানে স্ট্যান্ড অ্যালোন সার্ভার আছে, সেইখানে যদি কোনো কাজ করতে চাই, তাহলে এরকম বিভিন্ন ক্ষেত্রে আমার অ্যাক্সেস কন্ট্রোল বা পারমিশনের দরকার পড়বে টাইম টু টাইম। সেইগুলো নিয়ে সেইগুলোকে মেনটেন করে আমাদের চলতে হবে। ইউজার অনলি নিড টু ক্রিয়েট ইউজার অ্যাকাউন্ট। ইউজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে ওই স্ট্যান্ড অ্যালোন সার্ভার নেটওয়ার্কিংয়ে, যারা ওই নেটওয়ার্কিংয়ের মধ্যে কাজ করবে। ইট ডাজ নট অফার নেটওয়ার্ক লগ ইন সার্ভিস। কিন্তু এটা নেটওয়ার্ক লগ ইন সার্ভিসে লাগবে না, মানে আমি যে নেটওয়ার্কিংয়ে ঢুকে কাজ করব তার জন্য আলাদা লগ ইন সার্ভিস লাগবে না, কিন্তু ইউজারকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে ওই নেটওয়ার্কিংয়ে কাজ করার জন্য। যদি এগুলো তোমরা এই প্রাথমিক লেভেলে, এই প্রতিটা সার্ভার যেগুলো আলাদা আলাদা করে বোঝাচ্ছি, যদি কিছু কিছু এরকম পয়েন্ট মনে হয় যে এটা ঠিক বোঝা গেল না বা এখানে আরও বেশি ডিটেলসের দরকার ছিল, চিন্তা করার কারণ নেই, এগুলো আরও বেশি ডিটেলস নিয়ে তোমাদের সামনে হাজির হব। এখন যেটুকুনি এই মুহূর্তে এই এপিসোডে যেটুকুনি দরকার সেইটুকুনি তোমাদের সামনে তুলে ধরছি। এরপরে আসবো আজকে যেটা লাস্ট করাবো, 2টো এপিসোড আজকে হবে না, আরও একটা এপিসোড করতে হবে। আজকে যেটা লাস্ট করাবো সেটা হচ্ছে ডোমেন নেম সার্ভিসেস। ডোমেন নেম সার্ভিসেস কী জিনিস না, ইট ইজ এ টাইপ অফ সার্ভার দ্যাট ইজ এবল টু ম্যানেজ, মেনটেন অ্যান্ড প্রসেস ইন্টারনেট ডোমেন নেম অ্যান্ড দেয়ার রেকর্ডস। মানে ইন্টারনেট ডোমেন নেম মানে কি, সহজ কথা বলতে গেলে আমরা যেটা টাইপ করে পেজটা খুলি www.google.com, www.yahoo.com, এইটাকে বলা হচ্ছে ডোমেন নেম। কি নামটায় আমরা খুলছি। আমরা একটু আগে পোস্ট অফিসের কথা বলছিলাম, পোস্ট অফিসে একটা বাড়ির অ্যাড্রেস থাকে, ঠিক আছে, আর একটা কি থাকে লোকালি, এই বাড়িটা রামবাবুর, এই বাড়িটা শ্যামবাবুর, এই বাড়িটা যদুবাবুর। ওই রামবাবু, শ্যামবাবু, যদুবাবু ওইটা হচ্ছে তার ডোমেন নেম। কিন্তু অ্যাকচুয়াল যদি IP অ্যাড্রেস বলা যায়, ওই বাড়ির যে অ্যাড্রেস অত বাই অত অমুকচন্দ্র লেন, ওটা হচ্ছে তার IP অ্যাড্রেস। এখানেও ঠিক তেমনি, আমি যখন www.google.com করে খুলছি, সেটা হচ্ছে তার
ডোমেন নেম, কিন্তু www.google.com এর একটা নির্দিষ্ট আইপি আছে যেটা আমরা করতে হয় না। কেন করতে হয় না? আমাদের মনে রাখা অসুবিধে। হাজার হাজার লাখ লাখ ওয়েবসাইট আছে, প্রত্যেকের আইপি অ্যাড্রেস মনে রাখা সম্ভব নয়। আমাদের কি করতে হবে, যদি আমরা এরকম হতো পোস্ট অফিসের ক্ষেত্রে, আমাদের ওই রামবাবু শ্যামবাবু ওই রকমভাবে হতো, সেটাও পোস্টম্যানের কাছে মনে রাখা সম্ভব নয়। পার্টিকুলার একটা দুটো পাড়ায় রামবাবু শ্যামবাবু বা যতগুলো বাড়ি আছে নাম ধরে ধরে মনে রাখা সম্ভব হতো, কিন্তু তারপরে যখন এরিয়া বাড়বে অত আর মনে রাখা সম্ভব হতো না। তার জন্যই আইপি অ্যাড্রেসটা বা বাড়ির অ্যাড্রেসটা, এক্ষেত্রে আইপি অ্যাড্রেস, বাড়ির ক্ষেত্রে বাড়ির অ্যাড্রেস দরকার। ইট ওয়াজ ডিজাইন টু প্রোভাইড ওয়েবসাইট টু দ্য এন্ড ইউজার ওভার দ্য ইন্টারনেট। এটা কি করে না, এটা এন্ড ইউজারদের জন্য ইন্টারনেটে ব্যবহার করার ক্ষেত্রে এটা সেই হিসেবে কাজ করে। ইট ইজ অলওয়েজ রিকোয়ার্ড টু কানেক্ট টু দ্য ইন্টারনেট টু অবটেন সার্ভিসেস। এটাকে অবশ্যই ইন্টারনেটে কানেকশান থাকতে হবে এই সার্ভিসটা পেতে গেলে। ইট ইনক্লুড স্টোরেজ দ্যাট স্টোর ডিফারেন্ট ডোমেন নেমস, ইন্টারনেট হোস্ট, ডিএনএস রেকর্ড, নেটওয়ার্ক নেমস অ্যান্ড আদার ডাটা। এই ডোমেন নেম সার্ভার যেটা আছে, ডিএনএস সার্ভার যেটা আছে, এই সার্ভারগুলো এতগুলো কাজ করে, স্টোরেজের কাজ করে। স্টোরেজ মানে সেই নামগুলো, আইপি অ্যাড্রেসগুলো, তার ইনফরমেশানগুলো, তার ডাটাগুলো, সেই ওয়েব পেজে সবগুলো সব স্টোর রাখে। বিভিন্ন ডোমেন নেম, google.com, yahoo.com যত কিছু আছে সেগুলো স্টোর রাখে। ইন্টারনেট হোস্টকে হোস্ট করছে সেটা স্টোর রাখে। ডিএনএস রেকর্ড স্টোর রাখে। নেটওয়ার্ক কোন নেটওয়ার্কিংয়ে আছে সেটাকে স্টোর রাখে। এরকম প্রচুর ডাটা সব কিছু মিলিয়ে একটা অনেক কিছু তাকে স্টোর রাখতে হয় এই ডিএনএস সার্ভারকে। ইট হ্যাজ দ্য এবিলিটি টু কনভার্ট এ ডোমেন নেম ইনটু ইটস রেসপেক্টিভ আইপি অ্যাড্রেস। যেটা বললাম, কেউ বললো রামবাবুর বাড়িটা কোথায়, রামবাবুর বাড়িটা হচ্ছে ওইখানে, ওই বাড়িটা, ঠিক আছে, ডান দিকে 3 নম্বর বাড়িটা। এবার রামবাবুর বাড়ি বলা হলো, কিন্তু পোস্টম্যান যখন চিঠি বিলি করতে যাবে নিশ্চয়ই সে রামবাবু তো একটা পাড়ায় দুটোও হতে পারে, তাহলে হয়তো টাইটেল নাম সব কিছু মিলে গেল। তাহলে কোনটায় বাড়িটায় আমি চিঠিটা দেবো সেটা কী করে বুঝবো? না, তখন ওই অ্যাড্রেস কখনো দুটো বাড়িতে সেম হতে পারে না। অ্যাড্রেস প্রত্যেকটা বাড়ির জন্য একটা করে ইউনিক হবে। তাহলে এই ক্ষেত্রে আইপির ভূমিকাটা আসে। নাম হয়তো সেম হয়ে গেল, আমাকে আইপি দেখে, তার মানে অ্যাকচুয়ালি আমি যখন www.google.com টাইপ করছি সেইটা আইপিতে সে কনভার্ট হয়ে যাচ্ছে। এটা ব্যাকহ্যান্ডে হচ্ছে, আমরা জানতে পারছি না, ব্যাকহ্যান্ডে হচ্ছে। তার মানে সেই আইপিতে গিয়ে সেই সার্ভারে হিট করবে। সেই সার্ভারে হিট করা মানে কি, এটা আমরা রিকোয়েস্ট পাঠালাম যে আমরা www.google.com পেজটা খুলতে চাই, দেখতে চাই। ওখান থেকে সেটা রেসপন্ড করে, রিকোয়েস্টটা রেসপন্ড আসবে আমাদের কাছে, পেজটা খুলে যাবে। এটা যতখানি বলতে গেলাম তার 1000 ভাগের 1 ভাগে জিনিসটা ঘটে বলে আমরা বুঝতে পারি না এত কুইকলি। ইফ উই ওয়ান্ট টু ভিজিট এ ওয়েবসাইট লাইক google.com, উই হ্যাভ টু টাইপ www.google.com, যেটা এতক্ষণ বলছিলাম, এটা আমাদের টাইপ করতে হবে। এইবার when the domain name is entered, আমরা যখন লিখলাম গুগল সার্চ বক্সে গিয়ে, মানে গুগল ক্রোম খুলে তার সার্চ বক্সে গিয়ে www.google.com লিখলাম, ইট ক্যান বি লুকড আপন অ্যাজ এ ডোমেন নেম সিস্টেম। এটা হচ্ছে ডোমেন নেম সিস্টেমের লাগবে, কিন্তু ডিএনএস কী করবে, ট্রান্সলেট ইট ইন্টু অ্যান আইপি অ্যাড্রেস লাইক এইটা অথবা এইটা। এটা হচ্ছে গুগলের আইপি অ্যাড্রেস। কারণ এটা যখন যে সার্ভারে গিয়ে হিট করবে, সে google.com চেনে না, সে yahoo.com চেনে না, সে amazon.com চেনে না, সে চেনে আইপি অ্যাড্রেস। আমাকে আইপি অ্যাড্রেস বলো, যে আইপি অ্যাড্রেস বলবে তাই সেই অনুযায়ী আমরা ইনফরমেশানটা তোমার কাছে ফেরত পাঠাবো। সোজা কথা। পোস্টম্যানদের ক্ষেত্রে যেটা বলছিলাম, নাম এক হয়ে গেল বা কিছু হলো বা যাই হোক, তার কাছে বাড়ির অ্যাড্রেসটা মেন। যে চিঠিতে যে বাড়ির অ্যাড্রেসটা লেখা থাকবে সে সেখানেই ডেলিভারি করবে। অন্য কেউ অন্য জায়গা থেকে এসে যদিও বা বলে যে না ওটা আমার চিঠি, সেটা ডেলিভারি করবে না। নাও our computer collects the web pages of google.com and sends that information or pages to our browser to display on the screen. এবং তাহলে সেই ইনফরমেশানটা ফেরত আসবে সেখান থেকে, যেখানে আমি আইপিটাকে হিট করিয়েছি, আমরা আমাদের পেজে সেটাকে দেখতে পারবো। এখানে আবার বলি সেম জিনিস, যদি আমাদের ওই ডোমেন নেমটাকে আমরা লেখা ভুল করি, কোনো স্পেলিং মিস্টেক হোক বা যাই কিছু ভুল করে ফেলি, তাহলে কি হবে, তার আইপিটা ব্যাকহ্যান্ডে যে আইপিটা জেনারেট হবে সেটা কারেক্ট আইপি জেনারেট হবে না, আমাদের পেজ এরর দেখাবে। মানে আমরা পেজটা ওখানে পাবো না, পেজটা ওখানে
দেখাবে না কিছু, তার ইনফরমেশান কিছু দেখাবে না। ঠিক তেমনি পোস্ট অফিসের ক্ষেত্রে যদি কোনো অ্যাড্রেস ভুল থাকে, চিঠিতে লেখা আছে অ্যাড্রেস, সে গিয়ে দেখলো ওই অ্যাড্রেসটা ওখানে পাওয়া যাচ্ছে না, বা ওখানে ভুল আছে, বা অ্যাড্রেসের সঙ্গে নাম মিলছে না, বা কিছু একটা এরর হয়েছে, সে কিন্তু পোস্ট অফিসে সেটা ফেরত নিয়ে চলে আসবে। এখন ইউজারের সেটা রেসপন্সিবিলিটি হবে যে আমার একটা চিঠি আসার কথা ছিল, আসেনি, আমি তাহলে গিয়ে পোস্ট অফিসে গিয়ে খোঁজ নেব, উপযুক্ত প্রমাণসহ চিঠিটা গ্রহণ করব। অথবা কোনো এরিয়ায় যদি কোনো নতুন কেউ বাড়ি নিয়ে আসে, বাড়ি তৈরি করে বা কিছু, তার দায়িত্ব হয় পোস্ট অফিসে গিয়ে তার বাড়ির অ্যাড্রেসটাকে কনফার্ম করিয়ে আসা, যাতে ভবিষ্যতে কোনো যদি চিঠি আসে তাহলে সেই পোস্টম্যান সেই চিঠিটা সেই অ্যাড্রেসে গিয়ে দিয়ে আসতে পারে। না হলে অ্যাড্রেস তাদের কাছে রেকর্ড না থাকলে তাদের কাছে থাকবে না। এখানেও ঠিক তেমনি ডোমেন নেম সিস্টেমে যদি অ্যাড্রেস আইপি অ্যাড্রেস রেকর্ড না থাকে, তাহলে কি হবে, সে খুঁজেই যাবে, সে পাবে না, সে এরর দেখাবে, ওয়েব পেজ খুলবে না। ঠিক আছে, সুন্দর জিনিস। প্র্যাকটিক্যালি এরকম যেরকমভাবে বললাম, এরকম ভাবনা চিন্তা করে, এরকমভাবে লজিক্যালি ভাবনা চিন্তা করবে, এগুলো খুব ইজিলি তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো এরকম যেরকমভাবে পয়েন্ট করাচ্ছি, আরও একটা বাকি রইল পার্ট, এর পরের দিনে সেই পার্টটা করে সার্ভারটা আমরা কমপ্লিট করব। আশা করি আগের দিনের মতো তোমাদের খুব সহজ, প্রতিদিনের মতো সহজ সরল করে তোমাদের কাছে বোঝাতে পারছি, তোমাদের সামনে ছোটো ছোটো পয়েন্টে তুলে আনতে পারছি। তাহলে ভালো লাগছে নিশ্চয়ই। ভালো লাগলে কী করতে হবে জানো, লাইক করতে হবে, শেয়ার করতে হবে, আর চ্যানেলগুলো সাবস্ক্রাইব করতে হবে যারা এখনও সাবস্ক্রাইব করোনি। তো আজকে এই পর্যন্ত বন্ধুরা, পরের দিন আবার এর তৃতীয় পার্ট নিয়ে আমরা ফিরে আসবো। থ্যাংক ইউ।